আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো আমাদের প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনি কিভাবে সেট আপ করতে পারবেন। প্রাথমিক এই সেট আপ স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সকল প্রতিষ্ঠানের জন্য একই সিস্টেম। যদিও আমরা বেশ কয়েকবার আমাদের এই সফটওয়্যারটির বেসিক সেট আপ দেখিয়েছি, কিন্তু যেহেতু সময়ের সাথে সাথে আমাদের সফটওয়্যারটি আপডেট হতে থাকে, তাই 2026-এ এসে অনেক কিছুই পূর্বের সেট আপের সাথে মিল নেই। তাই আমরা আবার নতুন করে একটি বেসিক সেট আপের ভিডিও আপলোড করতেছি। বেসিক সেট আপ করার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংসে। এখানে আমরা আলাদা করে বেসিক সেট আপ নামে একটি অপশন দিয়ে দিয়েছি। এখানে প্রতিষ্ঠানের তথ্যসমূহ, জামাত, বাবদসমূহ, ফি ম্যানেজমেন্ট, পদবি, সেশনস ইত্যাদি বিষয়গুলো দেওয়া রয়েছে। আমরা একটি একটি করে সেট আপ করব। প্রথমে চলে যাচ্ছি প্রতিষ্ঠানের তথ্যসমূহ। এখানে গেলে আমরা প্রতিষ্ঠানের লোগো, ক্যালিগ্রাফি নেম, বা আমার যদি নিজস্ব কোনো প্যাড হেডিং থাকে, অর্থাৎ আমার ডকুমেন্টের উপরে আমি যদি নির্দিষ্ট কোনো ডিজাইন ব্যবহার করতে চাই সেটি আপলোড করতে পারবো। শিক্ষার্থীদের ডিফল্ট ছবি, এটি মূলত মহিলা মাদ্রাসার জন্য বেশি প্রয়োজন পড়ে, যে সকল শিক্ষার্থীর জন্য তারা একটি নির্দিষ্ট কোনো অ্যাভাটার বা কোনো প্রোফাইল পিকচার ইউজ করেন। আপনি এখানে আপলোড করলে সকল শিক্ষার্থীর জন্য সেটি সেট আপ হয়ে যাবে। প্রতিষ্ঠানের ফটো, যদি আপনার প্রতিষ্ঠানের কোনো সুন্দর ফটো থাকে সেটিকে এখানে আপলোড করতে পারবেন, এবং এই আপলোড করা ফটো আপনার ওয়েবসাইটে দেখাতে থাকবে। তারপর নিচে প্রতিষ্ঠানের বেসিক তথ্যগুলো দেওয়া রয়েছে, নাম রয়েছে, ঠিকানা, তারপর এখানে নাম রয়েছে ইংরেজিতে, ঠিকানা। এখান থেকে আপনি চাইলে আপনার সফটওয়্যারটির মোড চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন বা ইউনিভার্সিটি যে কোনো একটি সিস্টেমে যেতে পারেন। এখানে ক্লিক করে আপনি যদি আপডেটে ক্লিক করেন তাহলে আপনার সফটওয়্যারটি সেই প্রতিষ্ঠানের মোডে পরিবর্তন হয়ে যাবে। আমি উপর থেকে কিছু আপডেট করে দেখাচ্ছি। লোগো আপলোড করার জন্য আমি পরিবর্তনে ক্লিক করছি। তারপর আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করে নিচ্ছি। ক্যালিগ্রাফির জন্য আমি এখানে ক্লিক করে একটি ক্যালিগ্রাফি সিলেক্ট করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যদি আপনার প্রতিষ্ঠানের ক্যালিগ্রাফি বা লোগো না থাকে তাহলে আমাদের থেকে ডিজাইন করিয়ে নিতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা দিতে হবে। প্যাড হেডিং আমি আর দেখাচ্ছি না, ডিফল্ট ছবি, একই সিস্টেম, জাস্ট পরিবর্তনে ক্লিক করলে এখানে ছবি আপলোড করতে পারবো। প্রতিষ্ঠানের ফটো এখানে ক্লিক করলে আপলোড করা যাবে, আমি এগুলো দেখাচ্ছি না। তারপর আমি আপডেট করে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আমাদের এই লোগোটি সেট আপ হয়ে গিয়েছে। আমি সেটিংসেই যাচ্ছি, বেসিক সেট আপ, প্রতিষ্ঠানের তথ্যসমূহ। তো এখানে আমি মোটামুটি আমার যা প্রয়োজন ছিল সেগুলো আমি আপলোড করে দিয়েছি। আপনিও আপনার প্রয়োজন অনুযায়ী আপলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি কারেকশনও করতে পারবেন। তারপর আমি চলে যাচ্ছি জামাতে। এখানে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতেছি। বিভাগের নাম দিতে হবে, এখানে অনেকগুলো লেখা আছে, আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন অথবা আপনি টাইপ করে লিখতেও পারবেন। তো আমি আর টাইপ করতেছি না, সরাসরি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। জামাত টাইপ করেও লেখা যাবে, সিলেক্টও করা যাবে। আমি জাস্ট টিপতে দা ইয়া এটিকে সিলেক্ট করে দিচ্ছি। গ্রুপ আমি ব্যবহার করতেছি না, যদি আপনার গ্রুপ থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন। যেমন অনেক ক্ষেত্রে হয়ে থাকে একই ক্লাসের দুইটা তিনটা গ্রুপ হয়, যেমন নুরানি জামাত ক গ্রুপ, খ গ্রুপ এরকম হয়ে থাকে, তা আপনি চাইলে গ্রুপ ব্যবহার করতে পারেন। সিরিয়াল আমি এটিকে 1 নম্বর সিরিয়ালে দিব, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে কোন ক্লাসটি সবার শুরু থেকে শুরু হয় সেটিকে আমি 1 নম্বর সিরিয়াল দিব। যদি আপনার নুরানি প্রতিষ্ঠান থাকে তাহলে নুরানি যেহেতু প্রতিষ্ঠানের একেবারে প্রথম ক্লাস, সেজন্য আমরা সিরিয়াল দিব 1, তারপরেরটাকে দিব 2, তারপরেরটাকে দিব 3, এভাবে সিরিয়ালি দিব। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এখানে বেশ কিছু কিতাবের নাম আমাকে দেখাচ্ছে, আমি এখান থেকে ইউজ করতে পারি অথবা লিখতেও পারি। আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, এমনিতেই দিয়ে দিচ্ছি। এভাবে ক্লাসের সাবজেক্টগুলো লিখে তারপর আমি ডান দিকে যাওয়ার পর একটু ডান দিকে যাচ্ছি, গিয়ে এখানে সেভ করে দিব। এখানে 15টি ক্লাস দেওয়া আছে, যদি আপনার 15টি ক্লাস প্রয়োজন না পড়ে বা কম বেশি করার প্রয়োজন পড়ে তাহলে ক্রমিক নঙের এখানে আমরা 3 ডট আইকন পেয়ে যাব, এখানে ক্লিক করে ম্যানেজ কলামে যাব। তারপর আমরা নিচের থেকে এগুলোকে কমিয়ে নিব। ধরে নিলাম যে আমার প্রতিষ্ঠানে 8টি ক্লাস হয়, তা আমি 8 পর্যন্ত করে নিয়েছি, এই যে 8ম ক্লাস পর্যন্ত, যাতে করে আমার ম্যানেজ করা সহজ হয়। তা আমি আরও একটি খুলে নিচ্ছি, এটিকে দিয়ে দিব কিতাব বিভাগ, ইবতেদায়ী ইয়ার পরে দিয়ে দিচ্ছি আমি তাইসির, তারপরে এখানে আমি সিরিয়াল দিচ্ছি 2, এখানে আমি কিছু সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি,
তারপর আমি ডান দিকে গিয়ে সেভ করে দিচ্ছি। তো আমার এখানকার কাজ শেষ। বাবদ সমূহে যাচ্ছি। বাবদ সমূহ বলতে আমার প্রতিষ্ঠানে কি কি কারণে টাকা আসে এবং কি কি কারণে টাকা খরচ হয় সেগুলো আমি এখানে লিখে নিব। প্লাস আইকনে ক্লিক করছি, ফান্ড সিলেক্ট করব। এখানে 4টি ফান্ড রয়েছে, লিল্লা ফান্ড আয় হিসাব, সাধারণ ফান্ড আয় হিসাব, লিল্লা ফান্ড ব্যয় হিসাব, সাধারণ ফান্ড ব্যয় হিসাব। সাধারণ ফান্ড বলতে যেই টাকাটা সকলের জন্য ব্যবহার করা যাবে, আর লিল্লা ফান্ড নির্দিষ্ট স্পেসিফিক কোনো গরিব ছাত্রদের জন্য যদি ব্যবহার করা হয় সেটা আমরা লিল্লা ফান্ডে জমা করব। তো আমি সাধারণ ফান্ড আয় হিসাব দিচ্ছি, বাবদ দিব আমি মাসিক বেতন। যেহেতু মাসিক বেতন এটা সাধারণ জমা হবে, সেজন্য আমি সাধারণ ফান্ড সিলেক্ট করেছি। অ্যাকাউন্ট আমি দিয়ে দিব রিসিপ্ট ইনকাম, অর্থাৎ আমি রসিদ কেটে এই টাকাটা গ্রহণ করব এবং আমার টাকাটা রিসিপ্ট ইনকাম নামে একটি অ্যাকাউন্ট সফটওয়্যার অটোমেটিকলি তৈরি করে দিয়েছে, সেখানে জমা হবে। বাকি আপনি চাইলে নিজের মতো করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, যেমন বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, নগদ অর্থ, যেভাবে আপনি চান সেভাবে অ্যাকাউন্ট খুলে নিলে তাহলে আপনার টাকা আপনি এখানে জমা করতে পারবেন। বিষয়টি হচ্ছে, ধরে নিলাম যে আমাদের বিকাশ একটি অ্যাকাউন্ট আছে এবং শিক্ষার্থীরা মাসিক বেতন বিকাশে জমা দেয়। তাহলে আমি এখান থেকে যদি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, তাহলে মাসিক বেতনের যত টাকা আছে সেগুলো আমার বিকাশ অ্যাকাউন্টে জমা হবে। এক্ষেত্রে সুবিধা হবে, আমি দিন শেষে বের করতে পারবো যে মাসিক বেতন কত টাকা আসলে কোথায় আছে। হতে পারে 10,000 বিকাশে আছে, 10,000 নগদে আছে, 10,000 ক্যাশে আছে, এভাবে আমি বের করতে পারবো। তারপর আমি সেভ করে দিচ্ছি। আমি আরেকটি খুলে নিচ্ছি, এটিকে আমি দিব সাধারণ ফান্ড ব্যয় হিসাব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাউল ক্রয়, অথবা আমি দিয়ে দিলাম আপ্যায়ন। অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি ভাউচার এক্সপেন্স, মানে আমি ভাউচার কেটে টাকাটা খরচ করব। সেভ করে দিলাম। এখান থেকে আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে এই বাবদ আর অন্য কোথাও দেখাবে না। তারপর আমি চলে যাচ্ছি ফি ম্যানেজমেন্টে। এখানে যাওয়ার পর আমরা যে বাবদগুলো লিখলাম সেগুলো ক্লাস ভিত্তিক নির্ধারণ করব। তার মানে হচ্ছে, ধরে নিলাম মাসিক বেতন, এখন মাসিক বেতন ক্লাস ভিত্তিক ভিন্ন ভিন্ন হতে পারে। হতে পারে নুরানি নাজেরা বা 1-2 এর জন্য এক ধরনের টাকা এবং তার উপরের ক্লাসে আরেকটু বেশি টাকা, এরকম হতে পারে। সেহেতু আমরা এখানে নির্ধারণ করে দিব। বাবদ দিচ্ছি মাসিক বেতন। জামাত আমি এখানে দিয়ে দিচ্ছি ইবতিদাইয়া, ধরে নিলাম তাদের পরিমাণ হচ্ছে 300 টাকা। আর যদি দুটি জামাতের একই পরিমাণ হয় তাহলে আমি দুইটিকে একসাথে সিলেক্ট করে দিতে পারি। তাই আমি আলাদা আলাদা করতেছি যাতে দেখাতে পারি। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। আমি আরেকটি সিলেক্ট করে নিলাম, এখানে মাসিক বেতন দিচ্ছি। এখন দিব তাইসির, ধরে নিলাম যে তাইসিরে 100 টাকা বেশি বেতন। তো আমি এখানে সেভ করে দিলাম। তো এভাবে আমি ক্লাস ভিত্তিক আমার যে পরিমাণ আছে সেগুলো এখানে লিখে নিব। আমি আবারও বলছি, যদি একই পরিমাণ হয় তাহলে আমি এটিকে ডিলিট করে দেই, দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ডাবল সিলেক্ট করে, অর্থাৎ একাধিক ক্লাসের নাম সিলেক্ট করে দিতে পারি এবং আপডেট করে দিতে পারি। তাহলে আমার এখানে একসাথে বোঝা যাবে যে কিতাব বিভাগের তাইসির আর ইবতিদাইয়া এই দুই ক্লাসের মাসিক বেতন হচ্ছে 400 টাকা। তো আমি এভাবেই রেখে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। আপনার লাগলে আপনি আরও লিখে নিতে পারেন, অর্থাৎ বাবদ লিখে লিখে এখানে লেখা যাবে। যেমন আমি এখানে সাধারণ ফান্ড আয় হিসাব, এখানে আমি আরেকটি বাবদ বাড়িয়ে নিচ্ছি, বোর্ডিং ফি। সেভ করে দিচ্ছি। এখন আমি ফি ম্যানেজমেন্টে যাচ্ছি, বাবদ বোর্ডিং ফি জামাত, ধরে নিলাম যে দুই ক্লাসের ভিন্ন ভিন্ন। ইবতিদাইয়া সিলেক্ট করলাম, এখানে দিলাম 1500 টাকা। তারপর আমি আবার সিলেক্ট করতেছি বোর্ডিং ফি, ধরে নিলাম তাইসির, এটি হচ্ছে 2000 টাকা। তো পরিমাণ ভিন্ন হলে আমরা ভিন্নভাবে লিখব। তো এখানে আমার ফি লেখা শেষ। এখন চলে যাব পদবিতে। পদবি মানে হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের পদবিগুলো কি কি। আমি এখানে ক্লিক করে 1 নম্বর পদবি লিখে দিলাম মুহতামিম সাহেব, সিরিয়াল দিলাম ওনার 1 নাম্বার। তারপর আমি দিয়ে দিচ্ছি তালিমাত সাহেব, ওনার সিরিয়াল দিব 2 নাম্বার। তারপর আমি দিয়ে দিচ্ছি দারুল ইকামা সাহেব, ওনার সিরিয়াল দিয়ে দিচ্ছি 3 নাম্বার। তারপর আমি দিয়ে দিলাম সাধারণ শিক্ষক, দিয়ে দিচ্ছে 4 নাম্বার।
তা আপনার প্রতিষ্ঠানে যদি আরও থাকে, যেমন বাবুর্চি ইত্যাদি, দারোয়ান, তাদের সকলের এখানে পদবিগুলো আমরা লিখে নিব। আপডেট করা যাবে, এখানে ক্লিক করলে আমরা আপডেট করার ফিচার পাবো। এখন এখানে তথ্য কারেকশন করে সেভ করলে আপডেট হয়ে যাবে। তার পরবর্তী কাজ হচ্ছে একটি সেশন খোলা। আমরা সেশন খুলে নিচ্ছি। সেশনস মানে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বাৎসরিক হিসেবে আলাদা আলাদা করে রাখতে পারবো। অর্থাৎ আমি চাইলে 2026-27 শিক্ষার্থীদেরকে একটা জায়গায় রাখতে পারবো এবং পরবর্তী শিক্ষার্থীকে 2027-28 করে আলাদা করে রাখতে পারবো। এক্ষেত্রে এরকমভাবে যদি আমি ব্যবহার করি, তাহলে পরবর্তীতে যদি আমার প্রয়োজন পড়ে যে 2024-এ আমার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী কে কে ছিল, কতজন ছিল, সেগুলো আমি অনায়াসেই বের করতে পারবো। অনেক সময় প্রতিষ্ঠানে প্রয়োজন পড়ে যে 2-4-5 বছর আগে অমুক সেশনে কোন কোন শিক্ষার্থী দাওরায়ে হাদিস পড়েছে তাদেরকে বের করার প্রয়োজন পড়ে। তো আমাদের সফটওয়্যারটিতে আমরা এভাবে আলাদা আলাদা করে রাখতে পারবো। আমি একটি সেশন খুলে নিচ্ছি। সেশনের নাম দিব শিক্ষাবর্ষ 1446-47, আর স্কুল কলেজে সাধারণত হয়ে থাকে 2026-27। যদি আমি ক্যালেন্ডার ইংরেজিতে ব্যবহার করি তাহলে ইংরেজি রাখবো, আর না হয় আমি হিজরি সিলেক্ট করব। তারিখ দিয়ে দিচ্ছি আমি আজকে জুলাই, আমি জানুয়ারির 1 তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ শেষ হবে হচ্ছে ডিসেম্বর, দিয়ে দিচ্ছি 31 তারিখ। সেশনটিকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। তো আমার একটি সেশন খোলা হয়ে গিয়েছে। পরবর্তী 1 বছর পর আমি আরেকটি নতুন সেশন খুলে নিব, সেটিকে দিব 47-48, ঠিক এভাবে খুলে নিব। তো পরবর্তী বছরে আমি আরেকটি সেশন খুলে নিব, যেটির নাম দিব আমি 47-48। এতে করে আমার সকল শিক্ষার্থী সেশন ভিত্তিক আলাদা আলাদা থাকবে। তো এ পর্যন্তই আমাদের বেসিক সেটআপ ছিল। এখন আমি যে কোনো জায়গায় সফটওয়্যারের কাজ করতে পারবো। যেমন আমি যদি ভর্তি বিভাগে যাই এবং শিক্ষার্থীদেরকে ভর্তি করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষাবর্ষ 46-47 আছে। এখানে ক্লিক করলে আমরা এটিকে দেখতে পাচ্ছি। যদি আমাদের একাধিক সেশন থাকতো, যেমন আমি আরেকটি সেশন খুলে নেই, এটিকে দিয়ে দিচ্ছি 1447-48। তারপর আমি ঠিক আগের মতো এখানে তারিখ দিয়ে দিচ্ছি। এটিকে আমি অ্যাক্টিভ করতেছি না, সেভ করে দিচ্ছি। তো আমাদের অ্যাক্টিভ সেশন হচ্ছে 46-47। এখন যদি আমি শিক্ষার্থীদের লিস্টে যাই, এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি সেশন আছে। এখন আমাদের রানিং হচ্ছে 46-47, আর পরবর্তী সেশন আমি যখন ইউজ করব তখন আমি দিব 47-48। আমি যে সেশন থেকে এটিকে অ্যাক্টিভ করে ফেললেই মূলত এখানে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমার দরকার 46-47, আমি সেই সেশনটিকে অ্যাক্টিভ করে নেই। এখন আমি শিক্ষার্থীদের লিস্টে যাচ্ছি। এখন আমি শিক্ষার্থীদের লিস্টে এসেছি, এখানে 46-47 লেখা আছে। নতুন শিক্ষার্থীদেরকে ভর্তি করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। এখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে, যেমন এই যে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো তথ্য অবশ্যই দিতে হবে। আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নাই, যেমন এখানে দেওয়া নাই, এগুলো না দিলেও চলবে। তো আমি এখানে একটি ফিল আপ করে নেই, ক্যাটাগরি দিচ্ছি সাধারণ। আইডি নং অটোমেটিকলি দেখাবে, তবে আমি চাইলে আলাদা ব্যবহার করতে পারি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের আইডি নং ভিন্ন ভিন্ন হবে। শিক্ষার্থী এবং স্টাফ সকলের আইডি ভিন্ন ভিন্ন হবে, কারো সাথে যেন কারো আইডি না মিলে। তারপর নাম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি আল আমিন। পিতার নাম দিয়ে দিচ্ছি জুবায়ের সাহেব। তারপর পিতার পেশা আমি দিচ্ছি না, মায়ের নাম অপশনাল, এটিও দিচ্ছি না। আমি গ্রাম দিচ্ছি কাকাতুয়া, ডাকঘর এটিকে দিয়ে দিচ্ছি বালিয়া, উপজেলা ধুনট, জেলা দিচ্ছি বগুড়া। তারপর জন্ম তারিখ দিতে হবে, আমি জাস্ট বয়সটাকে সিলেক্ট করে দিব, সফটওয়্যার অটোমেটিকলি বলে দিবে তার বয়স হচ্ছে 9 বছর। এখানে আমার অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে, আমি জাস্ট র্যান্ডমলি একটি নাম্বার দিচ্ছি। রক্তের গ্রুপ চাইলে দিতে পারি, আমি একটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এগুলো না দিলেও চলবে, কিন্তু যে কোন জামাতে ভর্তি করা হবে এটি অবশ্যই দিতে হবে। তো আমরা যখন এটিকে সিলেক্ট করব তখন এই জামাতে নির্ধারিত ফিগুলো এখানে নিচে অটোমেটিকলি চলে আসবে। তো আমি সিলেক্ট করতেছি ইবতেদাইয়া। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইবতেদাইয়া জামাতে বোর্ডিং ফি 1500, মাসিক বেতন 400 টাকা।
যেগুলো আমরা একটু আগেই নির্ধারণ করেছিলাম। তো এখন আমি সেভ করলে সেভ হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে কোনো শিক্ষার্থী তার বিশেষ কোনো বিষয়ের কারণে বোর্ডিং ফি কম নেওয়া হয়, তাহলে আমরা তার ফরম থেকে এভাবে কমিয়ে দিব। মাসিক বেতন কম নেওয়া হলে এভাবে কমিয়ে দিব। ছবি আপলোড করার জন্য আমরা পিকচারে ক্লিক করতেছি এবং এখান থেকে আমরা তার ছবিটিকে আপলোড করে দিব। আপলোড করার আগে আমাকে অ্যাডজাস্ট করার একটি ফিচার দিবে। আমি চাইলে এটিকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিব। তারপর সেভ, ছবিটি চলে এসেছে। এখন আমি সেভ করে দিচ্ছি। তো আমার সেভ করা হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তথ্য চলে এসেছে এখানে। তা আমরা পরবর্তীতে যখন টাকা পয়সা নিব, বোর্ডিং বিভাগে গিয়ে যদি আমরা রসিদে যাই এবং এখানে প্লাস আইকনে ক্লিক করি, তার আইডি নাম্বার লিখে সার্চ করি, তার তথ্য চলে এসেছে। আমরা যদি এখান থেকে বাবদ সিলেক্ট করি মাসিক বেতন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার অটোমেটিকলি 300 টাকা লেখা আছে। আমি জাস্ট এখান থেকে মাস সিলেক্ট করে নিব। আমি যদি এখান থেকে বোর্ডিং ফি সিলেক্ট করি তাহলে তার 1000 টাকা। আমি যদি এক মাসের টাকা নিই তাহলে 1000, টোটাল হচ্ছে 1600 টাকা। এখন আমি সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বাকি হিসাবের বিষয়গুলো কিভাবে করতে হয় সেগুলোর জন্য আমরা এই যে এখানে ডান পাশে হিসাব বিভাগ নামে অপশন যুক্ত করে দিয়েছি, আমরা এখান থেকে ক্লিক করে হিসাব বিভাগটি দেখে নিতে পারবো। অবশ্যই আমরা দেখে নিব, তাহলে আমাদের হিসাব বিভাগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজকে এ পর্যন্তই আমাদের বেসিক সেটআপ দেখানোর বিষয়টি ছিল। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।